হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি, কিন্তু এখন আমার বউ। এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝতেছেন না তো? চলেন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে ভাবি আর ভাইয়ের বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালিতে থাকতো, আমি, আম্মু, আব্বু বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। দুজন খুব ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়া নিষেধ করেছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবে আমাদের দিন যাচ্ছিল। আমি বন্ধুবান্ধব, পড়ালেখা, আড্ডা এসব নিয়ে অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমরা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবু আব্বু আম্মু জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য আমরা পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ। প্রথম দেখায় যে কারো পছন্দ হয়ে যাবে। ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটা পছন্দ করে ফেললো। মেয়েটা আমার সাথে পড়তো অনার্স 3য় বর্ষে। শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল, নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধাম করে ভাইয়ের বিয়েটা হয়ে গেল। ভাইয়া আর ভাবির আন্ডারস্ট্যান্ডিং ছিল অসাধারণ। দুজন দুজনকে অল্প দিনে অনেক ভালোবেসে ফেললো। সেটা ওনার হাবভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাফেরা করলো। আমি ভাবির সাথে অনেক মশকরা করতাম। ভাবি সব ক্লোজ ভাবে নিত। ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দেয়, রান্না শেখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসেবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবি আম্মু আব্বুকে নিজের বাবা মায়ের মতো সেবা যত্ন করতো, সব কিছুতে হেল্প করতো। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পরে ভাইয়ের ছুটি শেষ, তাই আবার ইটালিতে চলে গেল। যদিও ভাইয়া যাওয়ার মতো মন মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরও কিছুদিন থাকার ইচ্ছে ছিল। বাট নিজের কেরিয়ার, ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার প্রতিদিন আমাদের সবার সাথে কথা হতো। আমি এটা ওটা বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি কলেজ থেকে বাসায় এসেছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। আমি, হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে একটা অন্য লোক বলল, লোক, আমি আপনার ভাই না। আপনার নাম কি জুয়েল? আমি জুয়েল, বাট আপনি কে? আমাকে কিভাবে চিনেন? লোক, আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথে কাজ করি, আমার নাম রহিম। আমি, ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? রহিম চুপ। আমি, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? রহিম, তোমার ভাই? আমি, আমার ভাই কি হয়েছে ভাইয়ার? রহিম, তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আমি, কি বলছেন? এটা হতে পারে না। আমি সকালেও ভাইয়ের সাথে কথা বলছি, কাঁদতে কাঁদতে। রহিম, ঠিক বলছি। কিছুক্ষণ আগে তোমার ভাইয়া ডিউটিতে যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথে কাজে যেতাম, কিন্তু সকালে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাইসহ ওই কোম্পানির 13 জন মারা যায়। বাকিদের অবস্থা ভালো না। আমি, না, আমার বিশ্বাস হয় না। আপনি ভালো করে দেখেন, আমার ভাইয়ের কিছু হয়নি। রহিম, 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। একথা বলে রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কী জবাব দিব? কি বলে বুঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেছে, এটা শুনলে ভাবির কী অবস্থা হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, কী হবে ওনাদের? না, আমি আর কিছুই ভাবতে পারছি না। মাথাটা ঘুরতেছে। তাড়াতাড়ি বাসায় যাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুললো। ভাবি, কী ব্যাপার, আজকে আমার দুষ্টু দেওরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভেতরটা আবারও মোচড় দিয়ে উঠলো। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমের দরজায় টোকা দিতে লাগলো। ভাবি, কী ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন? কি হয়েছে? মনে মনে বললাম, কি হয়েছে সেটা শুনলে তাহলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। ভাবি যেন কিছুই না বুঝে সেজন্য বললাম, আমি কিছু না। ভাবি, না না, কিছু তো একটা হয়েছে, চোখ মুখ লাল কেন? আমি বললাম, তো
ভাবি কিছু হয়নি। ভাবি আচ্ছা খেতে চলো, আব্বু আম্মু বসে আছে, আপনারা খেয়ে নিন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানে যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিলাম না। রাতের বেলায় রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখতেছি আর চোখের পানি ঝরতেছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু, কিরে কী করিস? আমি কিছু না। আম্মু, কাঁদছিস কেন? আমি কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। আম্মু, মিথ্যে বলবি না, তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে আমার আর ভাইয়ের ছবিগুলি, তারপর বলে, আম্মু, ভাইয়ের কথা মনে করে কাঁদছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পারে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আম্মু, এই হঠাৎ করে তোর কী হলো? আমি কিছু না, ভাইয়াকে খুব মিস করতেছি। আম্মু, পাগল একটা, ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা। সকাল থেকে তোর ভাইয়া কল দেয়নি। অবন্তীর নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে। তুই একটু দেখ তো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে যাওয়ার পর আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আব্বু আম্মু সবাই অনেক টেনশন করতেছে, ভাইয়ের কোনো খবর নেই। আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না। পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি, হ্যালো, লোক, আপনার নাম জুয়েল? আমি, জি। আপনি কে? লোক, আমি কাস্টম থেকে বলছি, আপনার ভাইয়ের লাশ এসে গেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড়ে গেলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম। দেখলাম অনেকগুলো লাশ একসাথে শুয়ে আছে। দেখেই ভিতরটা কেঁদে উঠল। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টমের জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাদের কারো কথা শুনল না। পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলি কেঁদেই যাচ্ছে। আমারও চোখ দিয়ে পানি ধরছে। এখনও বিশ্বাস হচ্ছে না আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়র নিকট দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে আছি। ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইটা এখনও হাসতেছে, কিছুই হয়নি। কি সুন্দর ঘুমাচ্ছে আমার ভাই। আমি ভাইয়ের দিকে তাকিয়ে কাঁদতেছি। এমন সময় কেউ একজন কাঁধের উপর হাত দেয়। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। ডাক্তার, লাশ বেশিক্ষণের উপরে রাখা ঠিক হবে না। মেডিসিন দেওয়ায় ওনাদের শরীরে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করার ব্যবস্থা করতে হবে। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ের লাশটা ওঠালাম। গাড়ি তার আপন মনে চলতেছে। আমি আব্বু আম্মু আর ভাবিকে কি জবাব দিব? এরপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবিসহ আশেপাশে সবাই বাইরে আসলো। আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলে ভাইয়ের লাশটা বের করলাম। আব্বু আম্মু ভাবি সবাই এগিয়ে আসলো। আম্মু, কিরে অ্যাম্বুলেন্স কেন? আর এটা কার লাশ? আমি কোনো কথা না বলে ভাইয়ের মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। ভাইয়াকে দেখে আম্মু একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে ভাবি ঠাস করে বসে যায়। অঝোর ধারায় সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ার কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা বাসায় আসতে চায়নি। একসময় আমি জোর করে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমি নিষেধ করিনি। আমি স্ট্রং ছিলাম, কারণ আমি ভেঙে পড়ি ফ্যামিলির কেউ হয়তো ভালো থাকবে না। সেদিন থেকে আমাদের পরিবারের মুখের হাসিটা উড়ে গেল। ভাবি একদম নিস্তব্ধ হয়ে যায়। ভাইয়া মারা যাওয়ার পর থেকে ফ্যামিলি ক্রাইসিস শুরু হয়। কারণ আগে ভাইয়ার টাকা দিয়ে সব খরচ হতো। আব্বুর দোকানটা বিক্রি করে দিচ্ছে। আর আব্বুর এখন যে অবস্থা, তার দ্বারা কোনো কাজ করা পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবনযুদ্ধে। অনার্সটা শেষ করার কারণে কোনো ভালো চাকরি পাইনি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আমার কাজ হচ্ছে বাজারের প্রত্যেকটা দোকানে গিয়ে কার কী মাল লাগবে সেটা লিখে এনে মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলা হয় এসআর। ভাইয়ের কথা খুব মনে পড়তো। কত কষ্ট করে ভাইয়ের টাকা ইনকাম করতো, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেতন কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলি কোনো মতে চললে আব্বু আম্মুর মেডিসিন কেনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদের বলে কয়েকটা টিউশনি নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করে দিলাম, কিন্তু ভাবিটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির বাবা মা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে ভাবিকে রেখে দেয়। ভাবি এত ভালোবাসতো যে অন্য কারো ঘরে পাঠানোর চিন্তা আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিউশনি করিয়ে বাসায় আসলাম। রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম। তখনই বাবা আমার রুমে আসলো। আমি, আরে আব্বু আসো, ভিতরে আসো। বাবা আমার পাশে বস। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আমার হাত ধরে বলল, বাবা তোর খুব কষ্ট হচ্ছে রে। আমি, আরে ধুর, এগুলো কি বলো বাবা,
তোর জন্য আমরা কিছুই করতে পারিনি, তুই আমাকে মাফ করে দিস। আমি, আব্বু তুমি কি পাগল হয়েছো? এগুলো কি বলো? আমরা ফ্যামিলি, আমি না দেখলে কে দেখবে? আর আমার কোনো কষ্ট হচ্ছে না আব্বু। অবন্তীর বাবা আসছিল। আমি, কি বললো? ও বাবা, ওরা নিয়ে যেতে চায়, এভাবে নাকি দিন যায় না। আমি, তুমি কি বললে? বাবা, আমি তো বলেই দিছি আমি আমার মেয়েকে জীবনেও দেব না। আমি, ও আচ্ছা। বাবা, বেয়াই যদি আবার আসে? আমি, আসবে না, টেনশন করার দরকার নেই। বাবা, তোর কাছে কিছু টাকা হবে? করুণার সুরে। আমি, এভাবে কেন বলো? কত টাকা লাগবে সেটা বলো। বাবা, অবন্তীর বই নাই, বই কিনতে হবে তাই। আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র 576 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেট ও যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দেই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে। তোর এত কিছু চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম। বাবা টাকা হাতে নিয়ে চোখের মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নেই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপর অফিস পর্যন্ত যেতে 20 মিনিট দেরি হয়। বস ইচ্ছে মতো ঝাড়ি দিল। তারপর গতকালকে মালগুলো রিসিভ কেটে নিয়ে আসছি, সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পিছন থেকে ধাক্কা দিয়েই যাচ্ছি। হাতে অনেকগুলো মালের সেম্বল। একটা দোকানের মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে, মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবির চোখ দেখে চিনে ফেললাম যে এটাই ভাবি হবে। আমি তখন ভ্যান ঠেলতেছি। ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পর্শ পানি দেখলাম। আমি ভাবিকে দেখেও না দেখার ভান ধরে চলে গেলাম। এভাবে আমাদের দিন যাচ্ছে। বাস্তবতা কী জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে শুক্রবার, চাকরি টিউশনি সবই কিছু বন্ধ, তাই ঘুমিয়েছি অনেক ধরে, ঠিকমতো ঘুমাতে পারি না। ভাবি আমার রুমে আসলো। ভাবি, জুয়েল, এই জুয়েল। আমি, আরে ভাবি আপনি কখন আসলেন? এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। আমি, উঠতেছে, আসলে শরীরটা কেমন যেন ব্যথা করতেছে, তাই একটু ঘুমটা একটু বেশি হলো। ভাবি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি, আরে ধুর, এগুলো কি বলেন? আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। ভাবি, আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আমি, আচ্ছা আপনার পড়ালেখার কী অবস্থা? কথা গড়িয়ে নিলাম। ভাবি, মোটামুটি। তুমি আর পড়বে না? আমি, দেখি কি করা যায়, কলেজ যাওয়ার মতো তো সময় নেই, পরীক্ষাটা দিব, যদি কপাল পাশ লেখা থাকে তাহলেই তো আলহামদুলিল্লাহ। ভাবি, আসো খেয়ে নাও। আমি, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এভাবে আমাদের দিন যাচ্ছিল। এমন একটা লাইফ কাটাচ্ছি যেটাতে নিজের স্বাধীনতা বলে কিছু নেই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সব ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করে দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবি প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবার পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবির মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। এরপর আর মোবাইল নেয়নি। তারপর লজ্জায় আর আমাদের কাউকে বলেনি। সব কিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি, শখের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে। তারপর আব্বু, আম্মু আর ভাবিকে নিয়ে শপিংয়ে গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি, পাঞ্জাবি আর গেঞ্জি কিনে নিলাম। আম্মুর জন্য শাড়ি, সায়া, ব্লাউজ আর টুকিটাকি জিনিস নিলাম। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা থ্রি পিস, জুতো নিয়ে আর কিছু কসমেটিক নিল। আম্মু বলল, আম্মু তোর জন্য কিছু নিবি না? আমি, না, আমার সব আছে, মুচকে হাসি দিয়ে। তারপর ওনাদের বাইরে দাঁড়িয়ে করে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন নিলাম। তারপর ওনাদের নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। আমি, কি ব্যাপার সবাই একসাথে? আম্মু, কেন আসতে পারি না? আমি, আরে আজব, না পারার কি আছে, আসো। সবাই এসে বলল। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম। ভাবি, এটা কি? আমি, মোবাইল আপনার জন্য নিলাম। ভাবি, তোমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই, টাকা নষ্ট করলে কেন? বাবা, সত্যি করে বলতো, তুই টাকা কোথায় পেলি? আমি, আমার কাছে জমানো ছিল। আম্মু, মিথ্যে বলিস না, সত্যি করে বল, টাকা কোথায় পাইছিস? আমি, কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি মাথা নিচু করে। বাবা, কেন? তোরা এগুলো বিক্রি করতে কে বলছে? আমি, তোমাদের সবার কাপড় চোপড়গুলো পুরাতন হয়ে গেছে, দেখতেই তো খারাপ লাগে সেজন্য। ভাবি, তাই বলে এগুলো বিক্রি করে দিবে? আমি, আরে কোনো সমস্যা নেই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না, আর গিটার তো বিলাসিতা ছাড়া কিছুই না, এগুলো একটারও আমার দরকার নেই। ভাবি, মোবাইল কেন বিক্রি করলে? আমি, এত দামি মোবাইলের কাজ নেই এখন, সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই, আর মোবাইলের প্রতি এত শখ নেই, একটা নর্মাল হলেই চলবে। কেউ আর কিছু বলল না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সবার চোখে যে পানি চলে এসেছে সেটা আমি ভালো করেই দেখেছি। কিছুদিন পর আমি শুয়ে আছি, সকাল 10টার মতো বাজে। সোফার রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি ভালো
মানে ভাবির বাবা আর মা এসেছে। আমি গিয়ে সালাম দিলাম, কৌশল বিনিময় করে বাজারে গেলাম বাজার করতে, কারণ মেহমান আসছে, ভালো মন্দ কিছু না খেলে খারাপ দেখায়। আমি বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলাম, তারপর রান্নাঘরে দিয়ে আসলাম, ভাবি আর মা রান্না করছে। আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই সোফায় রুমে গিয়ে বসলো। আমি বসিনি, আব্বু আম্মু আর ভাবির বাবা মা সবাই বসছেন, মনে হয় কিছু বলবে। ভাবি দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ভাবি আব্বু মানে আঙ্কেল বলল, আঙ্কেল দেখেন বিআই সাহেব, যে জন্য আমরা আসছিলাম। জি বিআই বলুন। আঙ্কেল, আমার মেয়েটার বয়স খুব একটা বেশি না, এই বয়সে বিধবা হয়ে যাবে কল্পনা করিনি। যাই হোক, আল্লাহ যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটা মাত্র 2 মাস জামাইয়ের সাথে ছিল, তারপর কি হলো সেটা তো জানেন। এখন কথা হচ্ছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর তার জীবন চলে না। বাবা, তো এখন কি করতে পারি? আঙ্কেল, আপনাদের কিছু করতে হবে না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, ওর অন্য জায়গায় বিয়ে দিব। এভাবে থাকলে তো আর হবে না। বাবা, না বিয়ে এটা করবেন না, আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। আঙ্কেল দেখেন, আবেগ দিয়ে তো আর কোনো জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হবে। এটা ঠিক যে আমার মেয়ের কপাল অনেক ভালো, আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে। খুব কম করে এরকম শ্বশুর শাশুড়ি পেয়ে থাকে, কিন্তু আপনারা তো ওর ঠিক কিছুই করতে পারবেন না। ওকে আপনাদের সাথে জীবন কাটাতে পারবে? আপনাদের তো বয়স হয়েছে, মরতে তো হবেই। আপনাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটার কী হবে? ভাবি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছে, না পারছে বাবার পক্ষে কিছু বলতে, না পারছে শ্বশুরের পক্ষে কিছু বলতে। বাবা, কিন্তু এখানে তো ওর কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকঠাক আছে। আঙ্কেল, সব ঠিক আছে, বাট স্বামী তো নেই। একটা মেয়ে কিভাবে লাইফ কাটাতে পারে আপনি বলুন? আপনার মেয়ে হলে আপনি করতেন? বাবা মাথা নিচু করে বসে আছে। আঙ্কেল, আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা এখানে থাকতে দিতে পারি না। অন্তত পক্ষে ওর বাবা হিসেবে এটা আমার দায়িত্ব। বাবা, আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দেব না। আঙ্কেল, আপনি এসব কী বলতেছেন? বাবা, আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন, বাইরে দেওয়ার দরকার নেই, আমার ছোট ছেলের কাছে ওর বিয়ে দিব। এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা, ওর স্বামী নেই, এগুলো তো আর বলতে পারবেন না। আমি বাবার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমন হয়? এখনও আমি অবন্তী ভাবি ডাকে, আর সে নাকি আমার? না, কিছুতেই সম্ভব না। আমার মাথাটা ঘুরছে হঠাৎ করে। বাবা আমার দুহাত চেপে ধরে বলল, বাবা প্লিজ, বাবা তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর, আমার মেয়েটাকে আমার কাছে থাকতে দে। প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখ, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। আম্মু, জুয়েল, বাপ আমার, প্লিজ না করিস না। আমি বাবা মার হাত ধরে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখে উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেলেন। ভাবির আব্বু বলল, আঙ্কেল বেয়াই বাবাকে, আপনি মানুষ না ফেরেশতা, একটা মানুষ এত ভালো হয় কেমনি? আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এতটা কিছু করিনি যেটা আপনি করলেন। বাবা, আচ্ছা বেআই মশাই, বিয়েটা হয়ে যাক, আমি কাজী ডেকে নিয়ে আসছি। আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলে আর ছেলের বউকে আসতে বলি, আর অবন্তী বাইরে নিয়ে সাজিয়ে আনার জন্য বলবো। বাবা, আচ্ছা আমি বাজারে গেলাম। কোনো রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেলেও ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে। প্রথম বিয়ের চেয়েও বেশি শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসি। ভাইয়ের সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল, আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করেনি। ভাইয়ের সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল, আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। ছোটোবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব, কিন্তু সব কিছুর তো কপাল থাকে না, আমার কপালে হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনে এমন একটা সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি, ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পেছন থেকে কাঁধের উপর হাত দেয়, তাকিয়ে দেখে বাবা। আমি, আব্বু এখনও তুমি এখানে ঘুমাওনি? বাবা, পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমি একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের সন্তানকে কোরবানি দিলাম। আমি চুপ। বাবা, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করছি, এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অবন্তীর সাথে তোর বিয়ে দিলাম, তুই আমাকে মাফ করে দিস বাবা। হাত ধরে আমি, ধুর, তুমি এগুলো কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। বাবা, অবন্তী অনেক ভালোবাসিস রে, মেয়েটা ছাড়া ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি চুপ।
বাবা যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা। মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি মানে অবন্তী ভাইয়ের একটা ছবির দিকে তাকিয়ে কাঁদছে। আমার ঠিক কী করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী, বলল, অবন্তী। জুয়েল? আমি, জি। অবন্তী, তোমার সাথে কিছু কথা আছে। চোখ মুছতে মুছতে আমি, বলেন। অবন্তী, আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনোই স্বামী হিসাবে মানতে পারবো না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। অবন্তী, তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গায় আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। আমি চুপ। অবন্তী, যেদিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম, তখনই ওয়াদা করছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারো দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাইকে আমাকে বেশি ভালোবাসতো, কতটা ভালোবাসতো সেটাও তো কল্পনাও করা যাবে না। আমি চুপ। অবন্তী, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসাবে না মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটার উত্তর দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমার বিয়ে দিত, কিন্তু আমি এখানে আব্বু আম্মু আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি, অন্য কোথাও সেটা নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমার একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। আমি চুপ। অবন্তী, জানো জুয়েল, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভাগা। সুখ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। আমি চুপ। অবন্তী, তুমি আমাকে মাফ করে দিও। তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছে ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে বিয়ে দিয়ে আমার যা হিসাবে নয়, বোন হিসাবে থাকতাম। একবার চিন্তা করো কত সুন্দর ফ্যামিলি হতো আমাদের। আমি এখনও চুপ। অবন্তী, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে স্বামী হিসাবে মানতে পারছি না। আমি, অনেক রাত হচ্ছে, ঘুমিয়ে পড়ুন। এটুকু বলে বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না, সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না, কিন্তু কী ভাবলাম আর কী হয়ে গেল। আসলে সব কিছু সবার কপালে থাকে না। আমার কপাল যে এতটাই খারাপ হবে আমি কখনোই ভাবিনি। কত সুখেই না ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্ন নেই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে। ওনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ের কথা খুব মনে পড়ছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম, ভাইয়ের কবরের কাছে যাব। ঘড়িতে দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাইরে সুন্দর একটা চাঁদের আলো একা একা হাঁটতেছে। কিছুক্ষণ পর ভাইয়ের কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়া আর আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজেই নিজেকে বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস, তুই যে আমার মাথার উপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছি সেটাই তুই আমাকে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাচ্ছিস রাজার মতো চলছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা খেয়ে থাকতে হয়। বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না, জানিস ভাই। এখন আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানে যাই না কেন সবসময় মনে হয় তুই আমার পাশে আছিস। ভাই, তোর কি মনে আছে তুই যেদিন আমাকে বাইকটা কিনে দিয়েছিলি, চাবিটা আমার হাতে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর? তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অবন্তিককে বউ হিসেবে কল্পনাও করিনি। তোর যাতে মনে কষ্ট না হয় সেজন্য আমি কখনোই অবন্তিকের দিকে খারাপ নজরেও তাকানি। তুই সবসময় আমাকে বলতে অবন্তিকে দেখে রাখতে, কিন্তু দেখ ভাই আমি কত বড় বেইমান। দেখে রাখার নাম করে আমি নিজেই ওরে বিয়ে করে ফেলছি। ভাই, ও ভাই, আর একবার আমাদের মাঝে আয়। আমি যে আর পাচ্ছি না মা বাবাকে কিছু বুঝতে দিতে, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে এদের কী হবে। ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথা মুখ দিয়ে আসছে না, বারবার ভাইয়ার চেহারাটা ভেসে আসছে। আরও কিছুক্ষণ কবরের পাশে থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে ভাবতে আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসর রাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরের সাথে রাত কাটিয়ে দিল। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনও নাক টেনে টেনে কাঁদছে। আমি, কী ব্যাপার, আপনি এখনও ঘুমাননি?
অবন্তী, কোথায় গেছিলে? আমি ছাদে। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তী উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। কাজে চলে যেতে হবে, পকেটে কোনো টাকা নেই, তাই হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি না গেলে বছর ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়ছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বলল, বাবা কী রে, কই যাস? আমি, আব্বু কাজে যাচ্ছি, কালকেও যাইনি। বাবা কয়েকটা দিন বাসায় থাক, সবেমাত্র বিয়েটা হলো, আরও কয়েকদিন পর যাবে। আমি, না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নেই, সব বসে থেকে কোনো লাভ নেই। বাবা, আচ্ছা শোন। আমি, বলো। বাবা, অবন্তী তো সামনে ফাইনাল পরীক্ষা, কলেজের তো ফিস বেতন সব রয়ে গেল। আমি, আচ্ছা আমি রাতে দিয়ে দিব। কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি আজকে কলেজে যাবে? আমি, যাবে। আমি, ওকে তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটার জন্য আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। বাবা, আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। তারপর বেরিয়ে গেলাম। কি করব বুঝতে পারছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা। কারণ অবন্তী আর আমি সেম ইয়ারে পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধুবান্ধব ছিল, আর এখন টাকাও নেই, বন্ধুও নেই। ফাইনাল এক্সাম চলে এসেছে, অথচ কেউ একটু আমাকে জানালো না। আমার অনেক ইচ্ছা ছিল অনার্সটা অন্তত শেষ করা, কিন্তু কিভাবে করব? অবন্তীর টাকা দেওয়ার মতো টাকা আমার হাতে নেই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস যেখানে বসে আছে। আমি, আসসালামু আলাইকুম বস। আমি, কী অবস্থা মিস্টার জুয়েল, কালকে আসোনি কেন? বস, একটু কাজ ছিল। বস, এত কী কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার দরকার নেই। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বস, যাও আজকে সবগুলো মাল সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যাওয়া হবে। আমি এখনও দাঁড়িয়ে আছি। বস, কী ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবা? আমি, জি বস, একটা কথা ছিল। বস, কী কথা? আমি, আমাকে যদি একটু মাসের টাকাটা অগ্রিম দিতেন উপকার হতো, আমার খুব দরকার। বস, তোমার কাজ করার দরকার নেই, আসছেন উনি কাজ ছাড়া টাকা নিতে। ভালো লাগলে করো, না লাগলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটার দিক অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে এসেছিল। বাংলা টাকায় অনেক দাম, উপায় না পেয়ে সেটাই বিক্রি করে দিলাম। ভাইয়ের শেষ চিহ্নটুকু বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানের মাল সেল দেওয়ার পর আয়মান, স্কুলে বন্ধুর সাথে দেখা হলো। আয়মান, কিরে জুয়েল, তুই এগুলো কি করিস? আমি, আয়মান বন্ধু তুই? হাই, কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আয়মান, আমি তো আছি, তুই এগুলো কি করিস? আমি, চাকরি নিয়েছি। আমার, ধুর বেটা, এটা কোনো চাকরি হলো? আর তোর বাবা ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই এগুলো কেন করস? তুই তো রাজার হালে থাকার কথা। আমি, ছিলাম, বাট এখন প্রজার থেকেও আমার অবস্থা খারাপ। আয়মান, কেন, কী হয়েছে? সব কিছু বললাম। আয়মান, কী বলিস তুই? তোর পড়ালেখা আমি শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না। 2 জায়গায় টাকা দেওয়ার মতো অত টাকা আমার কাছে নেই। আমার তো রেজিস্ট্রেশন করা আছে। আমার, বাট সেটা দিয়ে আর কী হবে? আমার, তোর পরীক্ষার টাকা আমি দেবো, তুই পরীক্ষা দে। আমি, ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। আমি, কেন? আমি, দেখ, আমার টাকা নেই এটা সত্যি, কিন্তু কারো করুণা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করে জানিস। আয়মান, আজকে যদি তোর ভাই দিত তাহলে কি বলতি? ভাই তোর প্রতি করুণা করছে। আমি চুপ। আমার, মনে কর এখন আমি তোর একটা ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একবারে দিচ্ছি না। তুই ভালো চাকরি পেলে আমার টাকা দিয়ে দিবি। হাসতে হাসতে আমি, ওকে। আমার, চল কলেজে যাই, সব কিছু ঠিক করে আসি। আমি, না দোস্ত, তুই যা, আমার এগুলো সেল করতে হবে, তুই গিয়ে আমার নামে টাকা জমা করে দিস। আমার, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। আমি, ওকে, তুই বাসায় আসিস। এরপর আয়মান চলে যায়। মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকি মালগুলো বিক্রি করে বসের কাছ থেকে টাকা আর ঘড়ি বিক্রি করা টাকা নিয়ে টিউশনে গেলাম। সেখানে অগ্রিম টাকা নিলাম, সব মিলিয়ে 6,000 টাকার মতো। আবার হাঁটতে হাঁটতে বাসায় গেলাম, প্রায় রাত 11টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে আব্বু আম্মু আর অবন্তী আসলো। বাবা, কিরে এত দেরি হলো যে? আমি, কাজের ছাপ ছিল, এই নাও টাকাগুলো দিলাম। বাবা, কি এখানে? আমি, তোমার মেয়ের পরীক্ষার খরচ 6,000 টাকা আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে বলল। তারপর অবন্তী বলল, অবন্তী আব্বু একটা কথা বলতাম। বাবা, বলো। অবন্তী, জুয়েল একা ইনকাম দিয়ে তো আর সব কিছু হয় না, তাই বলেছিলাম আমি কি একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। আমি, এই পরিবারে আর কারো ইনকাম করার দরকার নেই। আমি এখনও মরিনি, যদি করার ইচ্ছে থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা
হচ্ছে আমি চাই না অবন্তী কোনো কাজ করুক। এমনিতে আমি বাড়িতে সারাদিন বাইরে থেকে, এখন যদি অবন্তীও বাইরে চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়ো বয়সে দুজনের কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়ের ছবি হাতে নিয়ে বসে বসে কাঁদছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। অবন্তী, জুয়েল একটা কথা বলতাম। অবন্তী বলেন। অবন্তী, তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই। সারাদিন কাজ করে আসছো, এখন ফ্লোরে ঘুমালে হয়তো ঘুম আসবে না। আমি কাপুরুষ নই যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো। আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হচ্ছে। আমি আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমালে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে, রোমান্টিক মুডে থাকার মতো সময় নেই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে অনেকগুলো মাল নিয়ে কভার ভ্যান ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নিব না সেখানে উল্টোটা হচ্ছে কেন? এভাবে দিন যেতে লাগলো। বিয়ে করেও আমার অবন্তীর সম্পর্ক ভাবিদেরর মতো রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর উপর অনেক রাগ হয়। কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশে মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকে বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম। জীবন অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম। শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ঠিকমতো চোখ মেলতে পারছি না। হঠাৎ করে কারো কপালে নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপসা চোখে তাকিয়ে দেখি অবন্তী ডাকছে। অবন্তী, জুয়েল, এই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমার অবস্থা এতটাই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তি আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুইয়ে দিল। তারপর সারা রাত মাথায় পানি ঢাললো। আর কি করছে কিছু মনে নেই। জ্বরের ঘোরে কোনো কিছুই অনুভব পাইনি। সকালবেলা অবন্তীর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তী নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিচ্ছে, মেডিসিন খাইয়ে দিল। বাবা, এখন কেমন লাগছে? আমি ভালো। তোমরা খেয়েছো? আব্বু, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না তাই এমন। বাবা, ডাক্তার বলছে কয়েকদিন রেস্টে থেকে। আমি, ডাক্তার কখন আসলো? বাবা, আরে আরও আগে তুই ঘুমেছিল, অবন্তী কল দিয়ে আসতে বলেছে। আমি আর কোনো কথা বললাম না। সেদিন আর কাজে যাইনি। রাতে ঘুমাতে যাওয়ার সময় অবন্তী, সরি। আমি, সরি কেন? অবন্তী, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি, আরে ধুর, এগুলো কি বলেন? আপনার জন্য হবে কেন? অবন্তী, ফ্লোরে ঘুমানোর কারণে হয়েছে। আমি চুপ। অবন্তী, প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমি, দরকার নেই, আমার জন্ম হয়েছে নিচে ঘুমানোর জন্য, আমি থাকতে পারবো না। সমস্যা নেই, আপনি ঘুমান। অবন্তী, কিন্তু? আমি, কোনো কিন্তু না। নিচে ঘুমালে আপনারও তো সমস্যা হতে পারে। তখন কি করবেন? সো ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার আর সুযোগ না দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ছি। ফকিন্নি এটা বলতে পারছে না যে আসো আমরা দুজনে খাটে ঘুমাই। দুজনে খাটে ঘুমালে কী এমন সমস্যা হয়ে যাবে? আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমেও যেতে পারছি না। দেখবো অবন্তী ম্যাডাম আপনি কতদিন এইভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ হয়ে আবারও কাজে গেলাম। এমন সময় আইমনের সাথে দেখা। আইমন, কিরে তোর অবস্থা কি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর? আইমন, ভালো। তোর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? আমি, সন্ধ্যা। আইমন, আচ্ছা কাজ শেষ করে দেখা করিস, অনেকদিন তোর সাথে আড্ডা দেয়নি। আমি, আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম। বিকেলবেলা আইমনের সাথে দেখা করতে গেলাম। আইমন, আসছিস? আমি, বলে কী অবস্থা? আইমন, এই তো চলছে। এই জানিস আগামী মাস থেকে পরীক্ষা। আমি, কি আগামী মাসে পরীক্ষা? আইমন, তোর প্রিপারেশন কেমন? আমি, হা, পরীক্ষা তো দেওয়ার কথা ছিল না, তুই তো টাকার ব্যবস্থা করে দিলি, আর বইও তো কিনি নে, প্রিপারেশন কেমন হবে বল? আইমন, তোর ভাই মারা যাওয়ার পর থেকে সব কিছু ওলটপালট হয়ে গেছে। আমি, বাস্তবতা কী জিনিস এখন বুঝেছি। আইমন, তোর ভাবি কেমন রে? আমি, ভাবি না, বউ। এমন, বউ মানে? আমি, ভাবির সাথে আব্বা আমার বিয়ে দিয়েছে। আমি, কি কখন? আমাকে তো কিছুই বলিস না। আমি পুরো ঘটনা শেয়ার করলাম। আমার এত কিছু হয়ে গেছে, আমাকে কিছুই জানালি না। আমি, সরি দোস্ত, বলার মতো তেমন সুযোগ ছিল না। আমার তো অবন্তীর জন্য তো একটা প্লাস পয়েন্ট, তবু তোকে মেনে নিচ্ছে না। আমি জানি না রে, হয়তো আমি ওর যোগ্য নই। এমন, তো এখন কি করবি? আমি, কি আর করা, এভাবে দিন যাবে। এমন, শোন জুয়েল, এটা তো জীবন নয়, তোর একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর কিছু হবে না। আমি, তো এখন কি করতাম? এমন, অবন্তীর সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক কর। আমি, কোনো লাভ হবে না, ও আমাকে মেনে নিতে পারবে না। আমি, না হলে ডিভোর্স দিয়ে দে, অন্য কোথাও বিয়ে হলে ঠেলা বুঝো। আমি, ধুর, পাগল নেই, ওরে রাখার জন্য আব্বু আমার সাথে বিয়ে দিচ্ছে, আর তুই বলছিস ডিভোর্স? এমন, ভালো তো, তাহলে সারা জীবন সিঙ্গেল থাক, ভাবি আর দেবরের মতো জীবন কাটা।
শোন ভাই, জীবনে অনেক কঠিন, সেটা তুই আমার থেকে ভালো জানিস। আমি, সেটা ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের নাম মুখে আনা যাবে না। আয়মন, হ্যাঁ, দেখা যা করবি ভেবেচিন্তে কর, আবেগ দিয়ে জীবন চলে না। আব্বা কী বললো, আম্মা কী বললো, এগুলোর দিকে কান না দিয়ে নিজের মন কী বলে সেটা দেখ। তোর লাইফ তোকে হ্যান্ডেল করতে হবে। আমি, ঠিক। আয়মন, তুই একটা কাজ কর। আমি, কি? তুই অবন্তীর সাথে সরাসরি এই ব্যাপারে কথা বল। আমি, কোন ব্যাপার? এমন, তোকে স্বামী হিসেবে মেনে নিবে নাকি নিবে না? যদি না নেবে তাহলে বলে দে, তুই অবন্তীকে বলে দিবি যে তুই ডিভোর্স দিবি। আমি, এটা কী করে হয়? আমার সব হয়, তুই কথা বল। আমি, এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপর। এমন, আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দিন যাচ্ছে, অবন্তীর সাথে দরকার ছাড়া কথা বলি না। কেমন যেন অস্বস্তি লাগে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথে পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপতেছে। আব্বু আম্মু মামার বাড়ি গেছে। আমি মনে মনে ভাবলাম, এটাই সুযোগ, অবন্তীর সাথে এবার বোঝাপড়াটা হয়ে যাক। আমি অবন্তীর সামনে গেলাম। অবন্তী কিছু বলবে? অবন্তী বলল, আপনি কী চান? অবন্তী, আমি, আপনি কি আমার কাছে থাকতে চান নাকি আমার কাছ থেকে মুক্তি চান, কোনটা? অবন্তী, জুয়েল, তোমার মাথা ঠিক আছে? এগুলো কী বলছো? আপনি উত্তর দেন। এখানে থাকতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? আমাদের, না। আমি, তাহলে আমাকে স্বামী হিসেবে মানতে আপনার সমস্যা কোথায়? আমাদের, দেখো, আমি তোমাকে আগেই বলেছি এটা সম্ভব নয়। আমি, যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো? অবন্তী চুপ করে আছে। আমি, আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও বিয়ে হলে কী করতেন? জীবনে না, আমি কোনোদিনও আপনাকে কোনো কথা বলিনি, তার মানে এই নয় যে সারা জীবন এভাবে থাকবো। আমারও তো একটা লাইফ আছে, আমারও তো একটা ইচ্ছে আছে সুন্দর করে সংসার করতে। আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি ওনাদের বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফেলে রাখছে, তখন কী হবে চিন্তা করছেন? অবন্তী চুপ। আমি, আপনার সাথে বিয়েটা হয়েছে, আমার জীবনটা শেষ। সারাদিন এত কাজ করার পরেও কোনো শান্তি নেই। আমার সামনে দুটো রাস্তা খোলা আছে। অবন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। পুরোটা বলার পর অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। তার কোনো কথা না বলে রুমে চলে গেলো। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পর দেখি ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। থামাতে গিয়েও থামায়নি, যাক, তাতে কি আমার? এসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো ওরা জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিনে বলে দিতে পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, বাবা মাও নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকেলবেলা বের হতেই দেখি আয়মান আমাদের বাসার দিকে আসছে। আমি, কিরে তুই এখানে? আমার, কেন আসতে পারি না? আমি, আরে ধুর, সেটা না, এই সময় তুই এদিকে আসিস না, সেই জন্য জিজ্ঞাসা করলাম। আয়মান, তোকে অনেকবার কল দিতেছি, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আমি, আচ্ছা ভিতরে আয়। তারপর আয়মানকে নিয়ে আমার বাসায় গেলাম। আয়মান, কিরে কাউকে দেখছি না যে? আমি, আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আয়মান, আর তোর বউ? ও বাপের বাড়ি চলে গেছে। আয়মান, কেন? আমার সাথে ঝগড়া করে। আয়মান, তুই আবার কি করলি? পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো এখন কি সিদ্ধান্ত নিল? অবন্তীকে রাখবি নাকি ডিভোর্স দিবি? এখনও কিছু চিন্তা করিনি, যেটা ভালো মনে হয় সেটা কর। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আয়মান চলে গেল। মাগরিব নামাজ পড়ে আর বাসায় আসেনি। ভাইয়ের কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজেই নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর অকৃতজ্ঞ ভাইটা তোর বউকে সুখে রাখতে পারছে না, তুই আমাকে মাফ করে দিস। আমি কি করে বলবো, এত অল্প টাকা বেতনে ফ্যামিলি চালাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, আমি সকালবেলা কখন নাস্তা করেছি ভুলে গেছি। শুক্রবার ছাড়া দুপুরবেলা আমার পেটে ভাত পড়ে না, শুধু পানি আর এক টুকরো পাউরুটি ছাড়া। জানিস ভাই, আমি দুটো শার্ট দিয়ে পুরো বছর কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদ সব ইচ্ছে বিসর্জন দিয়েছি। নিজের কম্পিউটার, মোবাইল, ঘড়ি সব বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফোটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটা শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আসলে ভাই, দোষটা আমারই। আমি ওদের কাউকে ঠিকমতো সুখে রাখতে পারছি না। কী করবো বল? সারাদিন এত কাজ করে বাসায় এসে আমার ফ্লোরে থাকতে ইচ্ছে করে না। আমারও ইচ্ছে করে অন্তত রাতের বেলা বউ কাউকে আমার সাথে ভালো ব্যবহার করুক, ঠিকভাবে যত্ন নিক। কিন্তু দেখ, আমার কপালটা এত খারাপ, এই সামান্য চাহটুকু আল্লাহ আমার কপালে লাগলো না। ভাই, তুই আমাকে মাফ করে দিস। আমি কাউকে সুখে রাখতে পারছি না রে ভাই। আর কিছু সহ্য করতে পারলাম না। ভাইয়ের স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরও কিছুক্ষণ ভাইয়ের কবরের পাশে থেকে কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগের থেকে খোলা, তার মানে আব্বু আম্মু চলে এসেছে। দরজা খোলা দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আমি, আব্বু কখন আসছো? আব্বু, তার আগে বল আমার মেয়ে কোথায়? আমি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী হলো, কোনো কথা বলছিস না যে? ওর বাবার বাড়িতে গেছে, অনেক দিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়ে দিছিস? আরে আজব তো, আমি কেন পাঠাবো, ও নিজেই গেছে।
অবন্তী আমাদের সব কিছু বলেছে, যা মেয়েটাকে নিয়ে আয়। নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিজের থেকে গেছে আবার নিজের থেকে আসবে। এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তো তুই ওই বাড়ি যাসনি, এখন যা। এখন গেলে আসবো কখন? তোকে কি একবারও বলছি এখন চলে আসতে? যা, যখন ভালো লাগবে তখন আসবে, পারলে 2 দিন থেকে যা। আমি ওইখানে 2 দিন থাকি, আর এদিকে আমার চাকরিটা চলে যাক। বাবা হয়েছে, এখন যা। কি আর করা, রেডি হয়ে অবন্তীর বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় পৌঁছালাম। কলিং বেল দিয়ে 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজা খুললো। আমি আসসালামু আলাইকুম। শাশুড়ি, আরে বাবা তুমি আসো, ভিতরে এসো। ভেতরে গেলাম, শ্বশুর বেরিয়ে আসলো, সালাম দিলাম, আর কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বললো, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি রুমের কাছে গেলাম, দেখলাম অনেকগুলো মেয়ে সাথে বসে বসে হাসছে। ভাইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এভাবে হাসতে দেখি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা ভাবতেছি। রুমের বাইরে দাঁড়িয়ে লাগলাম, কেউ একজন আমাকে দেখে ফেলছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই বলে ডাকতে শুরু করলো। ভিতরে গিয়ে দেখে অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হওয়ার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম। কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে অবন্তী বলল, অবন্তী কেন আসছো? আব্বু আম্মু আপনাকে নিয়ে যেতে বলছে। তারা বলছে সেজন্য আসছো, নিজের থেকে আসো নাই? আমি চুপ করে রইলাম। অবন্তী, আমি তো তোমাকে প্যারা দেইনি, আমি না থাকলে তুমি ভালো থাকবে। আমি সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলছি। অবন্তী, সরি, আমি যেতে পারবো না। আমি কেন? অবন্তী, এমনিতেই তুমি অনেক কিছু করছো, আর দরকার নেই। আমি কিছু বলতে যাবো এমন সময় অবন্তীর আম্মু এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেলো। অবন্তী তখন বললো, অবন্তী খেতে আসুন। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যে এত আইটেম, জামাইয়াদের আসলে অনেক মজার। কিন্তু আমার মনের মধ্যে অন্য চিন্তা ঘুরঘুর করছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি উঠে সোফায় চলে গেলাম। অবন্তী, তুমি খাটে ঘুমাও, আমি আর আপনি? অবন্তী, আমি সোফায় ঘুমাবো। আমি দরকার নেই, আপনি খাটে ঘুমান, সকালে একটু তাড়াতাড়ি উঠেন। আমি আপনাকে বাসায় দিয়ে আবার কাজে যেতে হবে। তোমারে বলছি না আমি যাব না। যাবেন না মানে? যাব না মানে যাব না। তার মানে আপনার কাছে আব্বু আম্মুর ভালোবাসার কোনো দাম নেই? অবন্তীর চুপ। সকালে রেডি থাকবেন, বললাম তো আমি যাব না। দূর, না গেলে নেই, এত কিছু অনুরোধের দরকার নেই। দেখি কয়দিন না গিয়ে থাকতে পারেন, আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম। সকালে কাউকে কিছু না বলে চলে গেলাম। বাসাও গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিলে বাদ ধরিনি। রাতের বেলায় বাসায় গেলাম, আব্বু দুজনে আমার দিকে ফায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আমার রুমে আসলো। বাবা কি করিস? আমি কিছু না। কিছু বলবে নাকি? অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে, ও কিছুদিন ওখানে থাক, মন মানসিকতা ভালো হবে, তারপর আসবে। সেটা আমাকে বললেই পারতাম। আচ্ছা শোনো, বলো, অবন্তীর কোনো ফ্রেন্ডের নাকি বিয়ে, যদি ওর হাতে কিছু টাকা দিতি। তোমাকে কে বললো? সে নিজেই বলছে তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। বিয়েতে কয়েকদিন পর, কালকে দিতে পারবি? আচ্ছা দেখি। তারপর সকালে ঘুমিয়ে গেলাম। তারপর কাজে যাওয়ার আগে টিউশনি গেলাম। পড়ানোর শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকাটা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাইরে একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি, এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা অবন্তী। তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হয়, বাসের জন্য অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যানের চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পিছনে থেকে ঠেলা মারছি। রাতের বেলা বাসায় আসলাম, দরজা টোকা দেওয়ায় একটু পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি